বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, রাজশাহী কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সঙ্গে আমি মোহাম্মদ শহীদুল আলম, অধ্যাপক, গণিত বিভাগ, রাজশাহী কলেজ। তোমাদের এই ক্লাসটা নিয়মিত নিচ্ছিলেন আমাদের গণিত বিভাগের সহকারী অধ্যাপক ইয়াকুব আলী নিশান। তো তার কিছু অসুস্থতার কারণের জন্য আজকে আমি তোমাদের ক্লাসটা নিচ্ছি। আজকে তোমাদের সঙ্গে আমার প্রথম ক্লাস, তবে তোমাদের সঙ্গে পরবর্তীতে আমার সঙ্গে ক্লাস হবে। তো আজকে আমি তোমাদেরকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হবে নির্ণায়ক। তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে ম্যাট্রিক্স নিয়ে আলোচনা শুনেছ এবং নিজেরাও নিশ্চয়ই এটা নিয়ে প্র্যাকটিস করেছো, পড়েছ। এবং ম্যাট্রিক্সেরই একটা বিশেষ অবস্থা হচ্ছে নির্ণায়ক। আমরা জানি যে ম্যাট্রিক্সের কোনো মান নাই, কিন্তু নির্ণায়কের কিন্তু মান আছে। তাহলে যে কোনো ক্ষেত্রে আমরা যদি বলি যে নির্ণায়ক আসলে বলতে গেলে আমরা কি বুঝব? দেখো, নির্ণায়ক হচ্ছে আসলে কি একটা গাণিতিক বিন্যাস। যেমন তুমি ধরো যে একটা ম্যাট্রিক্স যখন তুমি লিখতে তখন কি লিখতা? আমরা যদি এইভাবে লিখি, এটাকে আমরা একটা ম্যাট্রিক্স বলতে পারি। এটা কি ধরনের ম্যাট্রিক্স তোমরা নিশ্চয়ই জানো, এটা হচ্ছে থার্ড অর্ডার ম্যাট্রিক্স। এবং এই যে থার্ড অর্ডার ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের রো এবং কলাম তুমি চিনো। তাহলে এই ম্যাট্রিক্সটাকে যদি আমি এইভাবে লিখতাম A11, A12, A13, A21, A22, A23, A31, A32, A33, দিস ওয়ান। তুমি দেখো চিহ্ন খেয়াল করে দেখো, আমরা এখানে কিন্তু ব্র্যাকেট ব্যবহার করেছিলাম, থার্ড ব্র্যাকেট। আর তোমরা জানো যে ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা থার্ড ব্র্যাকেট ব্যবহার করতে পারি আর ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করতে পারি। এর যে কোনো একটা আমরা ব্যবহার করলে সেটাকে আমরা ধরে নিব ম্যাট্রিক্স। কিন্তু যখন আমি এই ধরনের চিহ্ন ব্যবহার করব তখনই সেটা হবে ম্যাট্রিক্স। তাহলে ম্যাট্রিক্সের সংজ্ঞাতে যদি আমরা যাই তাহলে কী বা দেখাতে পারবো আমরা ম্যাট্রিক্সকে? আমরা ম্যাট্রিক্সে দেখাতে পারবো যে ম্যাট্রিক্স হচ্ছে কতগুলো সংখ্যার একটা বিশেষভাবে বিন্যাস। ঠিক একই জিনিস আমরা বলতে পারি যে স্লাইডের দিকে যদি আমরা একটু দেখো যে স্লাইডে কি আছে দেখো, আমরা বলছি যে বীজগাণিক একটি নির্ণায়ক একটি বীজগাণিতীয় রাশির প্রতিকল্প হিসাবে ব্যবহৃত রাশিমালা। এটি একটি প্রতীক। আসলে কিন্তু এটা একটা প্রতীক। আমরা আসলে গণিতে যা কিছুই ব্যবহার করি সবই কিন্তু প্রতীক। তাহলে এটাকে দিয়ে আমরা কি কি কাজ করতে পারি? আসলে এটার বিভিন্ন ধরনের কাজ আমরা করতে পারি। তার ভিতরে একটা কাজ হচ্ছে আমরা সহ সমীকরণগুলোর সমাধান করতে পারি, যেটাকে আমরা বলি লিনিয়ার সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন বা রৈখিক সমীকরণ জোট, সেটা আমরা সমাধান করতে পারি। তোমরা নিশ্চয়ই একটু খেয়াল করছো যে আমরা ওখানে কিন্তু দুটো উদাহরণ দেওয়া আছে, দেখো খেয়াল করে, যে a1x প্লাস b1 ইকুয়াল টু 0 একটা সমীকরণ, a2x প্লাস b2 ইকুয়াল টু 0 এটা একটা সমীকরণ। এখন আমরা যদি বলি যে না দুটো এক্সই একই, তাহলে সেই ক্ষেত্রে কি হতে পারত? বা আমরা একটু ভিন্নভাবে আমরা একটু ব্যাখ্যা করি যে জিনিসটা, আমরা একটু ম্যাট্রিক্সের দিকে তাকাই, আবার বোর্ডের দিকে যাই, যে আমরা আগে একটু ব্যাখ্যা করে নিই যে আসলে আমরা নির্ণায়ককে কীভাবে ব্যাখ্যা করব। নির্ণায়কের ব্যাখ্যাতে যেতে গিয়ে আমরা দেখাই যে আসলে দেখো এমন একটা যদি লিখি A11, A12, A121, A22, তোমরা নিশ্চয়ই খেয়াল করছো যে আমি ইচ্ছা করে A11 লিখছি বা A12 লিখছি বা A22 লিখছি। এর পেছনে মূল কারণটা হচ্ছে এই যে আসলে এই সাফিক্সটা কিন্তু আসলে বলে দিচ্ছে যে এর অবস্থানটা কোথায়। কারণ এখানে রো আছে, কলাম আছে, রো আছে, কলাম আছে, তাই না? রো এবং কলাম। এবং আরেকটা জিনিস বৈশিষ্ট্য দেখবে যে আমাদের নির্ণায়কের ক্ষেত্রে এটা সবসময় কিন্তু স্কোয়ার হবে, অর্থাৎ যেমন এটাকে আমরা বলতে পারি এটা সেকেন্ড অর্ডার নির্ণায়ক ডিটারমিনেন্ট বা দ্বিতীয় পর্যায়ের নির্ণায়ক। কিংবা আমরা এটাকে লিখতে পারতাম
A11, A12, A13, A21, A22, A23, A31, A32, A33। দেখো এটা যখন লিখলাম দিস অন হয়ে গেল, তখন আমার তৃতীয় পর্যায়ের নির্ণায়ক। তাহলে এই নির্ণায়কগুলো যে আমরা লিখলাম, এই নির্ণায়কগুলোর কি হচ্ছে, তাহলে এটাকে বলবো সারি, দিস অন সারি। আবার যখন এই দিক থেকে দেখব তখন এগুলো হয়ে যাবে কলাম। তাহলে এখন দেখো আমি সারি কলামের তাদের অবস্থানটা খুব সহজে বলতে পারি। A33 কোথায় আছে বলো তো? খুব সহজে তুমি বলতে পারবে যে A3 বলতে আমার কোথায়, তৃতীয় সারির তৃতীয় কলামে আছে। তৃতীয় সারি তৃতীয় কলাম, তার মানে দিস অন। আমরা যদি বলতাম দ্বিতীয় সারির তৃতীয় কলামে কে আছে, দ্বিতীয় সারির তৃতীয় কলাম, তাহলে তুমি আবার সহজে বলে দিবে দিস অন। এইটা কারণ আমাদের লেখাটাই কিন্তু বলে দিচ্ছে প্রথমটা হচ্ছে সারির অবস্থান আর দ্বিতীয়টা হচ্ছে কলামের অবস্থান। তাহলে এখানে আমরা বলতেই পারি A23, তার মানে এটা দ্বিতীয় সারির তৃতীয় কলামে অবস্থান করছে। তাহলে সেই জন্যই আমি এটাকে লিখেছি যাতে আমাদের কলামগুলোকে আমরা চিনতে সুবিধা হয়। এখন এগুলোকে আমরা আসলে প্রকাশ করি কিভাবে? দেখো এরকম ছোট ছোট নির্ণায়কগুলোকে আমরা কিন্তু আসলে এটা সিম্পলি যদি আমরা বলি ভাঙতে চাই, তাহলে এমনি জাস্ট ক্রস দিয়ে আমরা কিন্তু ভেঙে দিতে পারি। ঠিক আছে, অর্থাৎ সহজেই কিন্তু ভেঙে দেওয়া যেতে পারে। কীরকম দেখো, আমি যদি গুণ করি তাহলে A11, A22 মাইনাস A21, A12, পিছন ভাঙা হয়ে গেল। এবং এটাকে কিন্তু আমরা দিস নির্ণায়কে প্রকাশ করতে পারি। তাহলে দেখো এবার যদি আমরা তৃতীয় পর্যায়ে যাই, দিস অন এরকম যদি হয়, তাহলে সেগুলোকে আমরা কিভাবে ভাঙবো? সঙ্গতকরণে ভাঙার ক্ষেত্রে এটা হতে পারে যে আমি এগুলোকে একটু ছোট ছোট করে ভাগ করে নিতে পারি। যেমন যে জিনিসটা আসে আমাদের, আমরা যেমন আমি যদি স্লাইডের দিকে তাকাই, সেখানে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি ইকুয়েশন দিয়ে। সেখানে কি দেখেছি দেখো, ইকুয়েশন দেখিয়েছি। এখানে দেখো ইকুয়েশনগুলো কিন্তু লেখা হয়েছে যে A1x প্লাস B1y ইকুয়াল টু C1, this one A2x প্লাস B2y ইকুয়াল টু C2। এই যে A1x প্লাস B1y ইকুয়াল টু C1, আবার A2x প্লাস B2y ইকুয়াল টু C2, দিস ওয়ান। এটাকে তুমি দেখো কিভাবে, তুমি যদি সমাধান করো তাহলে কি করতে আসলে দেখো, সমাধান করলে তুমি পেয়ে যেতা বাই ক্রস মাল্টিপ্লিকেশনে তুমি যেতা নিশ্চয়ই। যদি ক্রস মাল্টিপ্লিকেশনে যেতা তাহলে তুমি বলতা যে এটা একটা কাজ করি, ডান সাইডকে শূন্য করে দিই, দিস করে দাও, করে দিলাম। এবং সমাধান করলে খুব সহজেই তুমি যে জিনিসটা পাবে সেটা এই রকম, যে x ইকুয়াল টু পেয়ে যাবে কি বলো, কি পাবে? আমরা কিন্তু ক্রস মাল্টিপ্লিকেশনে যাব। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা সরাসরি না বের করে তোমাদের জিনিসটা দেখিয়ে দিই। ধরো এটা বের করবো, তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন অর্থাৎ বজ্র গুণন, এটা তোমরা কিন্তু জানো কিভাবে করতে হয়। যখন x নিব তখন এটা বাদ, তখন এটার সঙ্গে এটার গুণ আর এটার সঙ্গে এটা, তাহলে কি হবে আমাদের B1 মাইনাস C1। দেখো এটা মাইনাস হয়ে গেল, আর এটাতে নিয়ম অনুযায়ী একটা মাইনাস আসবে, আর এই মাইনাসের জন্য এটা প্লাস হয়ে যাবে। এটা হবে কত, B2 C1। আবার দেখো y যদি আমরা নিই তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করি, আমরা বলি উল্টা দিক দিয়ে গুণ করতে, তখন এই দিক থেকে গুণ। তার মানে কি A2 C1 মাইনাস আর মাইনাসে প্লাস A1 C2 ইকুয়াল টু কি লিখবা তুমি, 1 বাই, এটা আবার সিম্পলি A1 B2 মাইনাস A2 B1, দিস তুমি লিখতে পারো। এবং দেখো এটাকে যদি আমরা এখন একটু সিম্পলিফাই করে নিই তাহলে আমরা আমাদের রেজাল্ট কিন্তু পেয়ে যাব। দেখো কি আছে আমাদের সমাধানে, x ইকুয়াল টু কি আছে দেখো, যদি মাইনাস দিয়ে গুণ করে দাও তাহলে কি হচ্ছে, মাইনাসটা আমরা একটু ঠিক করে দিই, সবগুলোকে মাইনাস দিয়ে গুণ করে দিই, তাহলে সঙ্গত কারণে তুমি দেখো এটা পেয়ে যাবে। কি আসবে, এটা লিখতে পারো, বা তুমি যদি নাই গুণ করো তাহলে আমি এটা লিখতে পারি, y লিখতে পারি এটা A1 C2 মাইনাস A2 C1 ইকুয়াল টু এটা যা আছে তাহলে তাই থাক, A1 B2 মাইনাস A2 B1 থাক। এবং এই যে একটু যদি আমরা এটার দিকে তাকাই, এটার দিকে একটু তাকানো যাক, যে দেখো কি আছে, গুণটা কি আছে, কখন কি হয়েছে, এটা এইরকম থাকলে আমরা কিভাবে সাজাতে পারি। এই সাজানোটার দিকে যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখব যে আসলে এটাকে কিন্তু x বাই লেখা যায়, কি লেখা যায়,
দেখো কি আছে আমাদের B2 B1 C1 C2 কে নাই কার জন্য এক্স খেয়াল করে দেখো এখানে কোথায় এক্স আছে আমাদের কিন্তু বানানো কিন্তু সোজা কেন সোজা আমি আরেকটু ব্যাখ্যা করে দিই এটাকে আমরা একটু মুছে দিই এটাকে একটু মুছে দিই দেখো তাহলে কি হবে আমরা লিখি এইটাকে লিখে ফেলি A1 B1 C1 A2 B2 C2 খেয়াল করো যদি আমরা এটাকে চিন্তা করি তাহলে কি হবে এইখানে যেটা হয় যে আর কি আছে ও এখানে একটা মাইনাস আছে তো মাইনাসটা আমরা এই মুহূর্তে নিব না আচ্ছা এটাই তো আছে আমাদের হ্যাঁ তো এটার দিকে যদি তাকানো যায় দেখো খেয়াল করে দেখো যে আমরা যে জিনিসটা করছি সেটা কি হয় যে আমরা এই দুটো রাশি নেব কি হবে আমরা এটাকে এইখানে রিপ্লেস করে দেব যখন এক্স নিব দেখো এক্স এর ক্ষেত্রে দেখো এইখানে এটা যদি এখানে রিপ্লেস করি তাহলে গুণ করে দেখো এটা পেয়ে যাবে তুমি অর্থাৎ এইখানে তুমি চলে আসবে C1 C2 আর B1 B2 ঠিক তেমনিভাবে দেখো y বাই এখানে কি আছে দেখো A1 C2 A1 ঠিক আছে তাহলে এই জায়গাটাতে C গুলোকে নিয়ে চলে আসো তাহলেই দেখো তুমি ওটা পেয়ে যাবে A1 A2 C1 C2 দেখো এখন গুণ করে এই যে নিয়ম অনুযায়ী তাহলে তুমি ওটা পাচ্ছ আর লাস্ট টার্ম আমার কি আছে 1 বাই কি আছে দেখো A1 A2 তার মানে এই প্রথম এটা A1 B1 A2 B2 দিস ওয়ান আমরা কিন্তু পেয়ে গেলাম এবং তুমি দেখো সহজ এখন x যদি প্রকাশ করতে চাই আমরা তাহলে x ইকুয়াল টু কি হলো আমাদের x ইকুয়াল টু হয়ে গেল আমাদের C1 C2 B1 B2 দিস ওয়ান এবং তার সঙ্গে সঙ্গে তুমি পেয়ে যাচ্ছ A1 B1 A2 B2 ঠিক তেমনিভাবে তুমি y সমান সমান বের করতে পারবে যেটা আমার এখানে করাই আছে সেহেতু তোমরা এটা দেখে নিতে পারছো তাহলে এইভাবে কিন্তু আমরা আসলে দেখো যে রাশিগুলোকে আমরা নির্ণায়ক দিয়ে প্রকাশ করে দিলাম তাহলে এই যে নির্ণায়ক দিয়ে প্রকাশ করাটা এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস যে আমরা রৈখিক সমীকরণ জোটকে সমাধান করার ক্ষেত্রে আমরা এটাকে ব্যবহার করতে পারি যদি তবে একটু শর্ত আছে আবার এই সমাধানের ক্ষেত্রে কিন্তু আবার মাথায় রাখবে যে এই হর যদি শূন্য হয়ে যায় তাহলে কিন্তু অর্থাৎ হর বলতে কি দিস ওয়ান এটা শূন্য হলে কিন্তু আর কোনো সমাধান থাকবে না তো যাই হোক আমরা এবার নির্ণয়কে খুব গুরুত্বপূর্ণ দুটো জিনিস নিয়ে কথা বলবো দুটো শব্দ একটা হচ্ছে অনুরাশি এবং আরেকটা হচ্ছে তোমার সহগুণক অনুরাশি এবং সহগুণক তোমার ম্যাট্রিক্সের জন্য এটা খুব কাজে লাগবে কারণ ওখানে যখন তুমি বিশেষ করে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে চাইবে অর্থাৎ ইনভার্স ম্যাট্রিক্স তখনই তোমার দরকার হয়ে যাবে সহগুণককে চিনা তাহলে এই জিনিসটাকে আমরা একটু ভালো করে চিনে নিই সহগুণকটা কি জিনিস সহগুণকটা হচ্ছে এইরকম আমরা যদি আবার একটা ম্যাট্রিক্স লিখে ফেলছি নাকি নির্ণায়ক দিস ওয়ান এটা হচ্ছে আমার নির্ণায়ক আমরা এখন অনুরাশির কথা বলবো আগে অনুরাশিটা ঠিক করি যেটাকে মাইনরও বলা হয় তো যাই হোক তাহলে অনুরাশিটা কি হবে এটা সোজা জিনিস এটা জিনিসটা যেমন আমরা যদি বলি যে A11 অর্থাৎ আমার এই ম্যাট্রিক্সের প্রথম সারির প্রথম কলামের যে ভুক্তি আছে সেই ভুক্তির যদি আমি অনুরাশি নির্ণয় করতে চাই তাহলে আমি কি পেতে পারি যদি সেই ভুক্তির অনুরাশি নির্ণয় করতে চাই তাহলে কিচ্ছু না তোমাকে কি করতে হবে এই লাইনটা অর্থাৎ আমরা যদি একটু ডিফারেন্ট কালি দিয়ে একটু তোমাকে দেখাই তাহলে বুঝতে পারবে যখন এইটার নিবে তখন এই সোজাসুজি বাদ এই সোজাসুজি বাদ তাহলে থাকলো কে আমার থাকলো আর এই চারটা বেশ তাহলে আমরা বলবো হচ্ছে কি যে A11 এর অনুরাশি সমান সমান হয়ে যাচ্ছে আমাদের A22 A23 A32 A33 দিস ওয়ান এইটা হলো অনুরাশি ঠিক দেখো আমাদের ওখানে কিন্তু ব্যাখ্যা করা আছে ঠিক তেমনি ভাবে তোমার যদি মনে হয় যে না আমি ওটা বের করব না আমি এখন অন্যটা বের করতে চাই অন্য একটা
যেমন আমি একটা যাই, যে এটা একটু মুছে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, মুছে দিলাম, মনে করো এটা ছিল A3। হ্যাঁ, এখন আমি চিন্তা করছি যে এইটার অনুরাশি বের করতে চাই। যদি এটার অনুরাশি বের করতে চাই তাহলে তোমাকে কি করতে হবে? তুমি কি করবা, এই অনুরাশিটা যে সারি বা যে কলাম আছে তাদেরকে বাদ দিয়ে দাও। যেমন এই সারিতে আছে এটা বাদ, এই কলামে আছে এটা বাদ, তাহলে থাকলো কে? আর থাকলো তাহলে আমাদের দেখতে পাচ্ছি A22 এর অনুরাশি সমান হয়ে গেল। দেখো কে কে বাদ দিয়েছি আমরা, দেখো এই যে ভাগ বাদ দিয়ে দিচ্ছি কিন্তু সবুজ কালি দিয়ে। দেখো তাহলে আমার বাকি আছে কে কে? A11 আর কে আছে দেখো A13, নিচে কে আছে A31 আর আছে কত A33, দিস ওয়ান। এই হয়ে গেল আমাদের অনুরাশি। তাহলে তুমি দেখো যে অনুরাশি তুমি নির্ণয় করতে চাও না কেন, সেই অনুরাশি যে রোতে সারিতে এবং যে কলামে আছে সেই সারি এবং কলাম তোমাকে বাদ দিতে হবে। তাহলে যেটাই নিই না কেন, আমি যখন বলবো যে না এটা না আমরা অন্যটা নিতে চিন্তা করছি, তখন কি করব? ধরা যাক আমি যদি বলি যে না আমি এইটা নির্ণয় করতে চাই, এটা নির্ণয় করতে চাইলে এটা বাদ এটা বাদ। তাহলে আমরা সহজে জিনিসটা বুঝতে পারছি যে অনুরাশি আসলে কিভাবে বের করব। আচ্ছা, এরপরে আসে আমাদের সহগুণক। সহগুণকটা খুবই সোজা। আমরা যখন অনুরাশি নির্ণয় করতে পেরে গেছি তখন সহগুণক আর সমস্যা নাই। কেন সমস্যা নাই? অনুরাশিতে শুধু যদি আমি একটু চিহ্ন প্রয়োগ করে দিই, আমরা অনুরাশিতে যদি শুধু একটু চিহ্ন প্রয়োগ করি তাহলেই আমি কিন্তু আমার সহগুণক তৈরি করতে পারবো। কিরকম? যেমন ধরো যে যেমন এটা আমরা চাইছি, যেমন A11 এর এখন অনুরাশি না, এখন আমি চাচ্ছি যে A11 এর সহগুণক সমান কি? A11 এর সহগুণক হবে কে? তাহলে দেখো আমাদের এইখানে গিয়ে আমরা বলবো যে তাহলে A11 এর সহগুণকের কথা যখন আমরা বলছি তাহলে A11 এর অনুরাশি কে? তাহলে আমি আগে এখানে লিখি A11 এর অনুরাশি। এখন কি করতে হবে? এর সঙ্গে যে অনুরাশিটা আছে এই রাশিতে যথাযথ চিহ্ন ব্যবহার করতে হবে। কারণ আমার দেখো নির্ণায়কের যে ভুক্তিগুলো আছে এই প্রত্যেকটা ভুক্তির কিন্তু একটা অবস্থান আছে এবং একটা চিহ্ন আছে। এই চিহ্নটা আমি কি করে ঠিক করব? আমরা কিন্তু সোজা বলতে পারি কি যে আমরা প্রথমটা হচ্ছে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, এইভাবে অনেকে আমরা লিখে থাকি, কিন্তু আমরা কিন্তু একটা সূত্র প্রয়োগ করে দিতে পারি। সূত্রটা কেমন? সূত্রটা হচ্ছে এটাই যে আমার ওই চিহ্ন ঠিক করার জন্য -1r+c। দেখো খুব সোজা, আমি যদি -1 এর পাওয়ার r+c ব্যবহার করি তাহলে আমাকে আর কোনো চিহ্ন মুখস্থ রাখার কোনো দরকার নাই, আমার চিহ্নকে এটা। তাহলে এখন আসে যাক যে আমার এখানে আছে কত। আমরা বলেছিলাম এই যে A11 এটাতে কি বুঝেছি? প্রথমটা হচ্ছে রো এর অবস্থান অর্থাৎ সারির অবস্থান, আর দ্বিতীয়টা হচ্ছে কলামের অবস্থান। তাহলে সারি এটা হচ্ছে সারির অবস্থান আর এটা হচ্ছে কলামের অবস্থান। তাহলে সারি কত হচ্ছে 1, কলমও হচ্ছে 1। তাহলে আমি লিখবো কত? -1 দেখো গুণ করলাম, আমার সহগুণক হয়ে গেল। তাহলে আমি যদি অনুরাশি নির্ণয় করতে পারি তাহলে আমি খুব সহজে সহগুণকও নির্ণয় করতে পারবো। কারণ প্রত্যেকটা ক্ষেত্রে অনুরাশি যদি আমি নির্ণয় করবো ওইখানে কি করব? আমরা যথাযথ চিহ্ন ব্যবহার করব। চিহ্নটা কিভাবে ঠিক করব আমি আবারও বলছি, তুমি যেটার অনুরাশি নির্ণয় করতে চাও, ধরা যাক তুমি বলবা যে A32 এর সহগুণক কি হবে, তাহলে এটা হবে -1 এর পাওয়ার কত হবে? তাহলে দেখো কোথায় আছে? 3 নম্বর সারি 2 নম্বর কলাম। তাহলে আমি লিখবো এখানে 3+2 দিয়ে কি করব আমরা? A32 এর অনুরাশি এইটা। তাহলে এবার আমি একটু স্লাইডে দেখাতে চাচ্ছি, তুমি খেয়াল করে দেখো যে আমাদের কি আছে এখন স্লাইডে দেখানো যাচ্ছে যে কোন ভুক্তি যথাযথ চিহ্নযুক্ত অনুরাশিকে সুভুক্তির সহগুণক বলা হয়। দেখো আমি যেটা ব্যাখ্যা করলাম আমরা সংজ্ঞাতে কিন্তু তাই লিখে দিয়েছি। যেমন গোটা নির্ণায়ক আমরা ওখানে বললাম এই ভুক্তিগুলোর সহন কি হবে, তাহলে দেখো ওই জিনিসগুলোই আমরা সহজে বলতে পারি। এটার অনুরাশি, এই যে অনুরাশি যখন লিখবা, অনুরাশি মানে কি আমরা তো জানি অলরেডি অনুরাশি তো চিনে ফেলেছি। যেহেতু অনুরাশি চিনে ফেলেছি তাহলে এখন আমি সহজে লিখতে পারি যে দিস ওয়ান ইকুয়াল টু তাহলে -1 হোল টু দি পাওয়ার 2
আর তার সঙ্গে থাকছে কত A22 A23 A32 A33 দিস ওয়ান হয়ে গেল আমার সহগুণক। আর এটাকে তো আমরা গুণ করে আগেই শিখে ফেলেছি, জাস্ট ক্রস। তার মানে কি আমার -1 টু দি পাওয়ার 1 - 2 মানে কি হলো প্লাস। তার মানে কি যে তুমি দেখো A11 এর সহগুণক এবং অনুরাশি একই হয়ে যাচ্ছে, কারণ চিহ্ন যেহেতু ধনাত্মক। কিন্তু সব ক্ষেত্রেই চিহ্ন এক ধনাত্মক হবে না। যেমন এটার ক্ষেত্রে এই যে যেমন এটা লিখেছি, এটা হবে না কেন? এটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে। তুমি অবস্থানে দেখতে পাচ্ছ 3 আর 2 আছে, 3 আর 2 যোগ করলে কত 5 হয়। 5 একটা বিজোড় সংখ্যা, আর যে কোনো নেগেটিভের শক্তি যদি বিজোড় সংখ্যা হয় তাহলে সেটা নেগেটিভ হয়, অর্থাৎ ঋণাত্মক হয়। তাহলে আমার আশা করা যায় যে তোমরা সহগুণক এবং অনুরাশি এই জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এখন আমরা আরেকটু সামনে এগিয়ে যাই, যে এটা ওই যেটা আমি তোমাদেরকে ব্যাখ্যা করলাম সেটি আমরা এখানে দেখিয়েছি, ইচ্ছা করে ব্যাখ্যা করলাম, তোমরা এটা দেখতে পারো। আচ্ছা, তারপরে সামনে যাই। এবার আমরা যাব একটু নির্ণায়কের ধর্ম। বেশ কিছু ধর্ম আছে নির্ণায়কের। আমাদেরকে নির্ণয় নিয়ে কাজ করতে চাইলে পর্যায়ক্রমে আমরা ধর্মগুলো দিয়ে একটু একটু করে আলোচনা করি। আর আরেকটা কথা একটু বলে রাখি দিই আমি এখানে, যে আমরা যখন সহগুণক নির্ণয় করতে পেরেছি তখন কিন্তু আমরা ওই নির্ণায়কটাকে বিস্তারও করতে পারি। কেন? দিস সমান সমান KA11 দিয়ে গুণ হবে কত A11 এর সহগুণক, A11 এর সহগুণক। তার মানে কি হবে? এখানে যেহেতু A11 জোড় সংখ্যা যোগ করলে তাহলে এটার জন্য চলে আসবে A12 A32 A23 A33। ঠিক তেমনি ভাবে দেখো A12 সহগুণক কি হচ্ছে? নেগেটিভ হবে, কারণ 1 আর 2 যোগ করলে বিজোড় সংখ্যা হয়, বিজোড় হলেই মাইনাস, তার মানে -A12। এর সঙ্গে গুণ কি হবে? এই গুণ চিহ্ন দিলেও হবে, না দিলেও কোনো অসুবিধা নাই, আমরা দিলাম না চিহ্ন গুণ। তাহলে কি হবে? এটা বাদ থাকলো কত A21 A23 A31 A33। আবার দেখো তারপরে চলে যাব A13, এটা হচ্ছে অনুরাশি। কি হবে? অনুরাশি তো আমরা জানি সহগুণকে কি হবে, A1 আর 3 যোগ করলে হয় প্লাস, তার মানে O13 দিস অন। তাহলে এটাকে আমরা ভাঙলে কি পেয়ে যাব আমরা? দেখো এটা বাদ তাহলে থাকলো A21 A22 A31 A32। হয়ে গেল আমাদের বিস্তার। আমরা এটাকে ভাঙতে জানি, সেহেতু ভেঙে ফেলবো, আমাদের এটার নির্ণায়ক বিস্তার করা হয়েই গেল। আচ্ছা, এবার তাহলে আমরা একটু সামনের দিকে যাই, প্রপার্টিজের দিকে। তাহলে প্রপার্টিজে যদি যাই তাহলে নির্ণায়কের বেশ কিছু প্রপার্টিজ আছে, সেই প্রপার্টিজগুলো আমরা একটা একটা করে একটু দেখব, এবং সঙ্গে সঙ্গে আমরা চেষ্টা করব একটু উদাহরণ দেওয়ারও। আমরা চাইবো যে তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে, তাহলে নির্ণায়কটা তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। যেমন তুমি দেখো যে আমরা এই যে বিস্তার করলাম, কি বিস্তার করেছিলাম খেয়াল করে দেখো, A11 A12 A13। আমরা পুরোপুরি আমরা তৃতীয় পর্যায়ে নির্ণায়ক নিয়েই কাজ করছি, কারণ এটাই বেশি তোমাদের থাকবে, যদিও নির্ণায়ক n ক্রমের হয়। দেশান এখন দেখো প্রথম নির্ণায়কের, যে আমরা যদি বলছি যদি কোনো নির্ণায়কের কোনো কলাম বা সারি প্রত্যেক ভুক্তি শূন্য হয় তবে নির্ণায়কের মান শূন্য হয়। একটু আগে আমরা কি দেখলাম? একটু আগে আমি দেখলাম যে ভুক্তির সহগুণক নির্ণয় করছি, অর্থাৎ আমরা যদি কোনো সারিতে থাকি সেই সারির প্রত্যেকটা ভুক্তি এবং তার সহগুণকের গুণফল এবং তাদের সব যোগগুলোই হবে কিন্তু ওই নির্ণায়কের বিস্তার। এখন যদি এইরকম হয় যে আমার যে ভুক্তিগুলো, সেই ভুক্তি নিজেই যদি শূন্য হয় তাহলে কি হবে? যদি ভুক্তিগুলো নিজেই শূন্য হয়ে যায় তাহলে এরকম হয়ে যাচ্ছে না? দেখো আমরা যদি বলি যে এখন এটা শূন্য, এটাকে যেমন ধরো আমি যে এটা তো বিস্তার করেছিলাম রো ওয়াইজ, তোমার একটু আগে খেয়াল করে দেখো, এটাকে বিস্তার করে গেছিলাম A11 দিয়ে আমরা লিখেছিলাম। আচ্ছা যাই হোক, আমি পুরোটা লিখবো না, ভাঙানোর দরকার নাই আমার।
A22 A23 A32 A33 দিয়ে মাইনাস ছিল আমাদের A12, খেয়াল করে দেখো আমরা এটা দিয়ে লিখেছিলাম কত A21 A23 A231 তারপরে লিখেছিলাম A33 প্লাস A13 এবং সেখানে এসেছিল আমাদের A21 A22 A31 A32। দেখো এটা ছিল। এখন আমার যদি এই ভুক্তিগুলো শূন্য হয়ে যায় তাহলে তো দেখো তো কি রাশিটা কি দাঁড়াচ্ছে, শূন্য হয়ে যাচ্ছে। ঠিক তেমনি হবে আমি যদি এখন এই দিক দিয়ে বিস্তার করতাম, দেখো কলামে বিস্তার যদি করতাম এটাকে এটাও লেখা যায় A11, আমাদের A11 A11 কি হচ্ছে আমাদের থাকছে A11 যখন নিলাম ওটা তো ওইটাই থাকলো A22 A23 A32 A33। এখন দেখো এবার A21 যখন নিব তাহলে 2 আর 1 যোগ করলে কত হচ্ছে 3, যা বিজোড় সংখ্যা। তাহলে আমাদের ওই যে সূত্র যেটা -1 টু দি পাওয়ার r প্লাস c, রো হচ্ছে 2 আর কলাম হচ্ছে 1, তাহলে 2 একে 3 -1 এর পর 3 হলে মাইনাস হয়, তাহলে এটা হবে মাইনাস। তাহলে A21, তাহলে এটা বাদ এটা বাদ, তাহলে থাকবে কত A12 A13 কিংবা A32 A33। তারপরে দেখো কোনটা আছে, এটা 3 আর 1 যোগ করলে হয় প্লাস, তাহলে A31 আমি লিখে ফেললাম। এটা যদি লিখি তাহলে আমাদের হবে A12 A13 A22 A23 হয়ে গেল বিস্তার। তাহলে দেখো এখন আমার যদি এই কলামটা শূন্য হয়ে যায় তাহলে দেখো এটা শূন্য হলে তো শূন্য দিয়ে যাই গুণ করি না কেন শূন্য, এটা শূন্য হলে শূন্যের সঙ্গে যাই গুণ করি না শূন্য, এটা দিয়ে গুণ করলে শূন্য। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রো অথবা কলাম যে কোনোটা, আবার এটা মনে করার কোনো কারণ নাই যে শুধু এটা কলাম, এই কলাম হলেও হবে একই জিনিস। তুমি যেমন এটার সাপেক্ষ বিস্তার করতে পারো এবং একইভাবে করবে, যেমন A12 থাকবে, এটার জন্য দেখা যাবে শুরুতেই কিন্তু মাইনাস। কেন A12 1 আর 2 যোগ করলে হয় বিজোড় সংখ্যা, তাহলে এখানে শুরুতেই কিন্তু মাইনাস চলে এলো। A12 দিয়ে তুমি এটা বাদ দাও, এটা বাদ দাও, থাকবে কত A21, আর কে থাকবে A23, থাকবে কত A31 A33। এভাবে দেখো এটা নিলাম, এখন এটার দিকে তাকাও A22 জোড় সংখ্যা, তাহলে এটা প্লাস প্লাস A22 দিয়ে আবার তুমি লিখে ফেলো, আবার এটাতে আসো 32 মাইনাস, তাহলে A32 আবার লিখে ফেলো আমি যেভাবে লিখেছি। এখন থেকে দেখো যে এই ভুক্তিগুলো যদি শূন্য হয় তাহলে এটা শূন্য হয়ে গেল। তাহলে দেখা যাচ্ছে যে যে কোনো নির্ণায়কের কোনো সারি যদি সারি অথবা কলাম এর ভুক্তিগুলো যদি শূন্য হয়, যে কোনো সারি বা কলামের ভুক্তিগুলো যদি শূন্য হয় তাহলে সেই নির্ণায়কের মান শূন্য হয়। তাহলে এটা আমরা পেলাম। তারপরে দেখো এটা তো গেল, হ্যাঁ, তারপরে আসছি নির্ণায়কের সারিকে কলাম এবং কলামকে সারিতে পরিবর্তন করলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। এটা মজাটা হচ্ছে এটাই যে আমরা যদি জায়গাগুলো চেঞ্জ করে দিই, আমার সারিতে যেটা ছিল এবং যেটা কলামে ছিল, কলামগুলো সারিতে চলে যাক, সারিগুলো কলামে চলে আসুক। অর্থাৎ এটাকে যদি আমি লিখতাম এইভাবে A11 A12 A13 A21 A22 A23 A31 A32 A333। তুমি দেখো এটা আর এটার ভিতরে আসলে কোনো পার্থক্য নাই, এর একই, কোনো মানের পরিবর্তন হবে না, চিহ্নেরও পরিবর্তন হবে না। তুমি এটাকে, তোমাকে আমি টাস্ক দিলাম, তুমি ভেরিফাই করবে, এই যে এইভাবে বিস্তার করে দেখো, স্মরণ করে দেখো, দুটোর ভিতরে কোনো ডিফারেন্স কিছু নাই। তারপরে আসা যাক যে আমাদের গেল এটা, আমরা এবারে যাব হচ্ছে যে নির্ণায়কের দুটি কলাম বা সারি পরস্পর যদি স্থান বিনিময় করলে নির্ণায়কের সংখ্যা মানের পরিবর্তন হয় না, কিন্তু চিহ্নের পরিবর্তন হয়। কিরকম, যে আমরা বলছি যে আমাদের এইখানে যে নির্ণায়কটা আছে, এটাকে আবার একটু মুছে নিই, হ্যাঁ, এইটার দিকে যদি আমরা তাকাই তাহলে দেখো এই যে এটা আমার নির্ণায়ক,
এই নির্ণয়কে কি হবে, আমাদের বলছি যে যদি ধরা যাক দিস কলাম এবং দিস কলাম জায়গা চেঞ্জ করবে, জায়গা চেঞ্জ করলে কিন্তু একটা চিহ্ন পরিবর্তন হবে। কিরকম চিহ্ন, আমরা যদি বলি যে না এটা সমান সমান আমি এটাকে আগে লিখতে চাই A12 A22 A32, তারপরে কি লিখব A11 A21 A31, তারপরে লিখব A13 A23 A33। তাহলে এটা আর এটা সমান হতে পারে একটা মাইনাস দিয়ে গুণ করলে। তাহলে আমাদেরকে এটা মাথায় রাখতে হচ্ছে যে যদি আমাদের কি হচ্ছে একটা কলাম, দুটো কলাম পরস্পর স্থান বিনিময় করে, সহজ কথা, দুটো কলাম পরস্পর স্থান বিনিময় করলে চিহ্ন আসবে মাইনাস। এই কাজটা যদি রিপিটেড হয়, দুবার করি, তাহলে আরেকটা মাইনাস আসবে, তাহলে প্লাস হয়ে যাবে। ঠিক একই ঘটনা আমরা বলবো যদি কোনো নির্ণায়কের সারিগুলো পরস্পর স্থান বিনিময় করে, কোনো দুটো সারি যদি পরস্পর স্থান বিনিময় করে, তাহলে দেখো এই যে আমরা এটাকে বললাম যে আমাদের কি হচ্ছে যে আমরা যদি দুটো কলাম পরস্পর স্থান বিনিময় করে তাহলে মাইনাস আসবে। আবার বলছি কি দুটো কলাম যদি রো যদি পরস্পর স্থান বিনিময় করে তাহলেও একটা মাইনাস আসবে। অর্থাৎ আমি যদি বলতাম যে না এটা সমান সমান আমি এটা লিখতে চাই, এটা থেকে যদি বলতাম যে না এটা লিখবো, তাহলে দেখো এটাও হতে পারতো, মাইনাস আসবে A11, না আমি তো জায়গা পরিবর্তন করব, তাহলে A21 A22 A23 A11 A12 A13 A31 A32 A33। দেখো আমরা এটাকে মুছে দিই, এখানে কি হলো, আমরা রো অর্থাৎ সারি স্থান বিনিময় করেছে, ফলশ্রুতিতে কিন্তু একটা মাইনাস আসবে। তাহলে এরকম ভাবে যদি আরেকবার করাই তাহলে কিন্তু মাইনাস, আরেকটা মাইনাস আসবে, সে মাইনাস প্লাস। তাহলে পরপর দুবার যদি আমরা বিনিময় করাই তাহলে আর কোনো পরিবর্তন হবে না। তাহলে এটা আমাদেরকে খেয়াল রাখতে হচ্ছে। তারপরে যে আমরা একটু সামনে যাই, যে যদি এরকম হয়, যদি কোনো নির্ণায়কের দুটো কলাম বা সারি এক হয় বা একটা অন্যটির গুণিতক হয়, অর্থাৎ দুটি কলম বা সারির অনুরূপ ভুক্তির অনুপাত সমান হয়, তবে নির্ণায়কের মান শূন্য হয়। কিরকম দেখো, আমরা বলছি যে আমাদের এইভাবে আসা যাক, এবার একটু আমরা এইভাবে না নিয়ে আমরা ABC দিয়ে প্রকাশ করি, একটু সুবিধা হবে। তাহলে ধরা যাক আমি এটাকে বললাম ABC ABC EFG। দেখো এই নির্ণায়কটার দিকে তাকাও, এই নির্ণায়কে কি দেখা যাচ্ছে, এই যে দেখো এই দুটো সারি কিন্তু একই রকম। যেহেতু দুটো সারি একই রকম, তাহলে এই ক্ষেত্রে কিন্তু নির্ণায়কের মান শূন্য হয়ে যাবে, এটা ইকুয়াল টু 0 হয়ে যাবে। অথবা যদি এটা হতো যে আমাদের এটা হয়তো MB, এটা MB, এটা EMF, CCG, যদি এরকমও হয় তাহলে এই ক্ষেত্রেও কিন্তু তোমার নির্ণায়কের মান শূন্য হয়ে যাবে। আমাদের চিত্রের দিকে যদি তাকাই, আমরা এখন দেখেছি A1 A2 A3 A1 A2 A3 C1 C2 C3। এখানে খেয়াল করে দেখো A1 A2 A3 একই রকমই আছে, এবং সেখানে কি কি আছে, যে এই যে একটা মাল্টিপ্লায়ার, একটা গুণিতক, আমরা একটা রাশি গুণ করেছি, তাই না? এটা গুণ করার ফলেও কিন্তু ওই নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হবে না,
ওটা সবসময় জন্য শূন্য হয়ে যাবে, সেটা একটা হোক দুটো হোক। আমরা কিন্তু সহজে কেন আসলে এই এমটাকে আমরা কিন্তু কমন নিয়ে নিতে পারি, এই কমনটা নিতে পারি। দেখো কমন নিলে কি হচ্ছে, এই নির্ণায়ক আর এই নির্ণায়ক কিন্তু এক হয়ে গেল। তাহলে সেই কারণের জন্য এইগুলোর মান সবসময় জন্য শূন্য হয়ে যায়। তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে, যদি কোনো নির্ণায়কের দুটো রো বা দুটো কলাম একই হয়, অথবা কোনো গুণিতক হয়, একটি অন্যটির গুণিতক হয়, তাহলে সেই ক্ষেত্রেও তাদের মানগুলো শূন্য হয়ে যাবে। এবার আসা যাক যে নির্ণায়কের কোনো কলাম বা সারির প্রত্যেক ভুক্তিকে কোনো সংখ্যা দ্বারা গুণ করলে নির্ণায়কের মানকেও সেই সংখ্যা দ্বারা গুণ করতে হবে। এখন এরকম হয় যে তুমি যদি এখন দেখো যে এই যে যেমন ধরা যাক এই যে এটার দিকেও যদি তাকাই আমরা, এটাকে একটু আমরা ডিফারেন্ট করে নিই। A1 B1 C1 C2 B2 A2 A3 B3 C3। দেখো খেয়াল করে দেখো, আমি যদি এখন এম দিয়ে গুণ করি তাহলে কেমন হবে, দিস গুণ কিন্তু আপনি যে কোনো রাশি, মানে এই গুণটা আমি যে কোনো সারিকে কিংবা যে কোনো কলামকে করতে পারি। তাহলে যে কোনো ক্ষেত্রে গুণ, এই যে নির্ণায়কে যখন গুণ, তার মানে কি দিস ওয়ান, এটা কিন্তু এরকম হয়ে যেতে পারে। আমি ইচ্ছা করলে কিন্তু গুণ করতে পারি এম A1 এম B1 এম C1, আর বাকিগুলো যা আছে তাই থাকবে, A2 B2 C2 A3 B3 C3 দিস ওয়ান। দেখো এটা হতে পারে। অথবা তুমি মনে করলে যে না আমি এটা গুণ করবো না, আমি এখানে করবো না, আমি অন্য কোথাও করব। অন্য কোথাও কোথায় করতে চাও তুমি, যদি বলো যে না আমি এখানে করবো, হ্যাঁ করো, কোনো অসুবিধা নাই। কিন্তু যেটাই করো না কেন, একটা সারি অথবা একটা কলামকে। ঠিক আছে আমরা এই সারি করব না, আমরা একটা কলামকে করব, হ্যাঁ করতে পারো, এইটা করলাম দিস ওয়ান। তাহলে যদি মনে করি যে না আরো একটা গুণ করতে চাই, তাহলে আমাকে সেটাও নির্ণায়কতে গুণ করতে হবে। যদি আমি বলতাম যে না আমার এম এন আছে, তাহলে এন আছে, এখন এন দিয়ে আমি আর একটাকে গুণ করতে পারি, বা ওখানে ওকেও গুণ করতে পারি, এই ইউ লাইক, তোমার প্রয়োজন অনুযায়ী তুমি গুণ করবে। অর্থাৎ এখানে লিখতে পারি এম A1 এন B1 C1 এম A2 এন B2 C2 এম A3 এন B3 C3 হয়ে গেল। তাহলে আমরা এখানে দেখলাম যে যে নির্ণায়কে যদি কোনো রাশি দিয়ে আমরা গুণ করি, তাহলে সেই রাশিটা দিয়ে আমরা কি করতে পারি, যে কোনো কলামকে অথবা যে কোনো সারিকে গুণ করতে পারি। অথবা কোনো সারি বা কোনো কলামকে যদি আমি কোনো রাশি দিয়ে গুণ করতে চাই, তবে ওই নির্ণায়ককেও এটা দিয়ে গুণ করতে হবে। আচ্ছা, তারপরে এখানে আসছে যে নির্ণায়কের কলাম বা সারির প্রতিটি ভুক্তির অন্য একটি কলাম বা সারির অনুরূপ ভুক্তির একই গুণিতক দ্বারা বৃদ্ধি বা হ্রাস করা হয়, তাহলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। যেমন ধরা যাক যে আমি মনে করছি যে আমার আছে এরকম একটা নির্ণায়ক, তুমি ছবি এর দিকে তাকালেও আমরা দেখতে পাচ্ছি যে কি আছে, দেখো A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3 দিস হচ্ছে আমাদের নির্ণায়ক। এখন আমি মনে করছি যে এর যে কোনো একটাকে রাশিকে আমরা গুণ করব, করে আবার আরেকটা থেকে বিয়োগ করতে চাই বা যোগ করতে চাই। যেমন ধরা যাক আমি মনে করছি যে আমার একটু প্রয়োজন এই রাশিটাকে আমরা এম দিয়ে গুণ করব, তাহলে এম দিয়ে গুণ করে আমরা এটার সঙ্গে যোগ করতে চাই। অর্থাৎ আমি জিনিসটাকে আমরা একটু ব্যাখ্যা করে নেব এইভাবে, আমরা যখন লিখবো এটাতেও তার মানের কোনো পরিবর্তন ঘটবে না। সেটা কি, সেটা হচ্ছে এইরকম যে আমি বললাম যে ঠিক আছে A1 প্লাস এম B1 A2 প্লাস এম B2 A3 প্লাস এম B3, তারপরে বললাম B1 B2 B3 C1 C2 C3। দেখো এটাতে মানের কোনো পরিবর্তন কি করেছি আমি সেটা আবার একটু লিখেও দিতে পারি। C1 কে লিখেছি আমরা C1 প্লাস এম ইন্টু C2। তুমি কাজটা কিন্তু রোতেও করতে পারতে, তাই না? এমটা এখন কি সংখ্যা হতে পারে, পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, যে কোনো সংখ্যা হতে পারে, তাই তো? এম এর যদি মান -1 হয় তাহলে কি হলো, C1 - C2 হলো। এখন তোমার কাছে মনে হতে পারে যে তাহলে এটা কেমন করে হয়। আসলে দেখো যে এটা কিন্তু আসলে আমরা যোগের কিছু নিয়ম আছে। যোগের নিয়মটা কেমন, যে আসলে আমরা এটাকে লিখে থাকি, যেমন এটাকে যদি এখন আমরা ভেঙে দিই, তাহলে এটা আসলে কিন্তু এইরকম A1 B1 C1 A2 B2
C2, A3, B3, C3, দেখো এটা থাকলো প্লাস M B1, M B2, M B3, B1, B2, B3, C1, C2, C3, this one, এটা থাকলো। তাহলে দেখো আমি কিন্তু চাইলে এখান থেকে M কমন নিতে পারি। M কমন নিলে কি দাঁড়াচ্ছে দেখো, Mটা যদি আমি কমন নিয়ে নিই, এটা ভাগ করে দিলাম, এখন Mটা যদি আমরা কমন নিই তাহলে দেখো কি হলো, Mটা হয়ে গেল। এর আগের প্রপার্টিজে আমরা কি বলেছিলাম, জাস্ট এর আগের তার আগের প্রপার্টিজটাতে সেখানে আমরা বলেছিলাম যে যদি কোনো নির্ণায়কের দুটো কলাম বা দুটো সারি একই হয় তবে সেই নির্ণায়কের মান শূন্য হয়ে যায়, তার মানে কি দিস ইকুয়াল টু 0। তাহলে আলটিমেটলি থাকলো এই থাকলো, কোনো পরিবর্তন তো হয়নি। তাহলে একই ঘটনা আমরা করতে পারি কি, এটা যেমন আমি কলামের ক্ষেত্রে দেখালাম, এটা আমি রোর ক্ষেত্রেও একই ঘটনা বলতে পারি। অর্থাৎ তুমি যদি মনে করো যে না আমি রোতে কাজ করতে চাই, তাহলে হ্যাঁ সেটা রোতে যেতে পারো, সেটা এইভাবে তুমি লিখতে পারো। কিভাবে লিখতে পারো, this one equal to, আমরা মনে করলাম এবার গুণ করব আমরা n দিয়ে, তাহলে কি হতে পারে, a1 প্লাস n a2, b1 প্লাস n b2, তারপরে লিখতে পারি আমরা c1 প্লাস n c2, তাহলে এখানে আছে কত, a2 b2 c2 a3 b3 c3, this one। এটাকে তুমি এখন ভেঙে দিতে পারো, কোনো অসুবিধা নাই। আমরা এটা খুব সহজে এটাকে তুমি নির্ণয় করতে পারো, যেমন আগের বার যেমন করে করলাম, এটা সময় সময় তুমি খুব সহজে লিখতেই পারো। এটা লেখার জন্য আমরা লিখতে পারি কত, a1 a2 a3 b1 b2 b3 c1 c2 c3, ঠিক তেমনি হবে প্লাস কি আছে দেখো, n a2 n b2 n c2 a2 b2 c2 a3 b3 c3, দেখো এটা আমরা লিখতে পারি। যদি এটা লিখি তাহলে দেখো, এখন দেখো এখান থেকে কিন্তু n কমন যায়, এই nটা যদি তুমি এখন কমন নিয়ে নাও তাহলে কি হলো, দেখো নিয়ে নিলাম কমন, নিয়ে নিলাম কমন, কমন নিয়ে নিলে কি হলো, এটা দুটো দেখো দুটো সারি এক হয়ে গেছে, তার মানে এটা ইকুয়াল টু 0 হয়ে গেছে। তাহলে আমরা দেখলাম যে যে কোনো সারি বা কলামের ক্ষেত্রে যদি আমরা কোনো সারির সঙ্গে অন্য কোনো সারির কোনো গণিতক যোগ অথবা বিয়োগ করি তাহলে ওই নির্ণায়কের মানের কোনো পরিবর্তন ঘটে না। এরপরে যাই আমরা পরেরটাতে যাই। এটা আমাদের রোর কলামের ক্ষেত্রে দেখানো হয়েছে, এটা ভেঙে দেখানো হয়েছে যে বিয়োগফল বলো যোগফল বলো সবই একই জিনিস। আচ্ছা, এটা কিন্তু আমরা দুটো নির্ণয়কে এইভাবে আমরা লিখতে পারি যে আমরা চাইলে। আচ্ছা, তারপরে দেখো এরপরে আমরা একটু পরের দিকে যাই। কোনো নির্ণায়কের যে কোনো সারি বা কলামের ভুক্তিসমূহ তাদের নিজ সহগুণকের গুণফলের সমষ্টি নির্ণায়কের সমান, যেটা আমরা শুরুতেই দেখিয়ে দিয়েছি। ভুক্তিসমূহ এবং তাদের সহগুণকের গুণফল যদি গুণফলের যোগফলটাই হবে আমাদের নির্ণায়কের মানের সমান, সেটা আমরা শুরুতেই দেখিয়ে দিয়েছি, সেটা আমাদের হয়ে গেছে। আমরা একটু সামনের দিকে যাই। এবার দেখো আমরা একটু নির্ণায়ককে ব্যবহার করতে চাই। তাহলে নির্ণায়ককে যদি ব্যবহার করতে চাই, তাহলে আমরা একটু একটা চিন্তা করে দেখি যে আমরা যে কোনো ক্ষেত্রে একটা নির্ণায়কের মান বের করতে চাই। ধরো যাক একটা নির্ণায়ক তুমি ধরে নাও, এটা ধরো 1 2 3 4 5 6 7 8 9, এটা হচ্ছে আমার নির্ণায়ক। এই নির্ণায়কের মান কি বের করব আমরা, কিভাবে বের করব? এটা বের করার জন্য যেটা করতে পারি আমরা, কি করা যেতে পারে, আমরা দেখো একটু আগে শিখলাম যে রোর সঙ্গে রোর যোগ বিয়োগ করা যেতে পারে। যেহেতু রোর সঙ্গে রোর যোগ এবং বিয়োগ করা যেতে পারে, তাহলে আমরা সেই কাজটা এখানে করতে পারি। এবং সেটা যদি আমরা করি তাহলে দেখো কি হয়, সমান সমান কি হচ্ছে দেখো। আমরা বলছি যে কাজ করি, যে কোনটা করব, আমরা মনে করি যে এই কলাম থেকে এই কলাম বাদ দিয়ে দিই, তাহলে কেমন হবে? তাহলে হতে পারে 1 - 2। আচ্ছা, তো আমরা এখানে লিখে ফেলবো কিন্তু একটা কথা, সেটা কি যে আমরা C1 ড্যাশ সমান করছি C1 - C2, ইচ্ছা করে করলাম।
আমাদের করলে সুবিধা হবে না হবে না সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। ইচ্ছা মতো করলাম আর হয়ে গেল, তাতে আসলে তেমন কোনো কিছু ফ্রুটফুল রেজাল্ট আসবে না। তাহলে আমরা কি মান বের করতে চাই? আমরা যদি এইরকম করতে পারতাম যে না, এটাকে বিস্তার করার ক্ষেত্রে আমরা যদি শূন্য দেখাতে পারতাম, তাহলে আমাদের জন্য খুব সহজ হতো। কোনো রাশিতে যদি যত বেশি শূন্য দেখানো যায় সারিতে কিংবা কলামে, তাহলে সেই নির্ণায়কের মান বের করাটা তত সহজ হয়ে যায়। তো এখানে কি শূন্য আমরা দেখাতে পারবো? শূন্য না দেখাতে পারি, একটু ছোট তো করতে পারবো। কিরকম ছোট করা যেতে পারে দেখো, আমরা যদি বলতাম যে ঠিক আছে, যে এই সারির উপরে আমরা কোনো প্রয়োগ করব না, আমরা এইগুলোর উপরে প্রয়োগ করব, তাহলে দেখো অনেকটা ছোট হয়ে আসতো। কিরকম ছোট হতো? এটাকে না করে যদি আমরা এই ধরনের চিন্তা করতাম যে ঠিক আছে R2', তুমি খেয়াল করে দেখো R2' করব, কি করছি R2' থেকে এটাকে বিয়োগ করব এর দ্বিগুণ, তাহলে কেমন হয় দেখো, R2 - 2R1। এইটা যদি আমরা করি তাহলে দেখো আমাদের কিছু জিনিসটা, অর্থাৎ আমরা চাই ছোট করতে। শূন্য যদি করা যায় খুবই ভালো, আর শূন্য না করতে পারলে তো আমরা কি করা যাবে, ছোট করার চেষ্টা করব যাতে গুণটা আমাদের সহজ হয়। তাহলে আমরা এখানে লিখতেই পারি যে 2 দিয়ে যেহেতু গুণ করছি, তাহলে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 4 থেকে 2 বিয়োগ, তার মানে থাকলো 2। 5 থেকে 4 বিয়োগ করলে, না এটা প্রথমটা তো নয়, প্রথম 1 2 3 আমাদের ঠিকই আছে। এইটাতে থাকবে হবে 4 থেকে 2 বাদ দিলে হবে 2, 5 থেকে 4 বাদ দিলে হবে 1, 6 থেকে 6 বাদ দিলে হবে 0। আবার দেখো 7 থেকে 8 বাদ দিলে -1। আমরা এটা করতে চাই, এইটা। তাহলে দেখো কি হচ্ছে, 7 থেকে 8 বাদ দিলে হবে -1, 8 থেকে 10 বাদ দিলে হবে -2, এবং 9 থেকে 12 বাদ দিলে হবে -3। দেখো তো এটা চাইতে ছোট হলো কিনা। এখন তো আমরা গুণটা সহজ হয়েছে। কেন গুণ হয়ে সহজ হয়েছে? তুমি এখন যদি এই যে এটাকে বিস্তার করো, এটার কি সহগুণক কত হবে? সহগুণক ধনাত্মক। তাহলে আমাদের কি আসছে, আচ্ছা আমি আবার একটু নতুন করে করি, এটা করি, তাহলে কি হবে আমাদের এখানে থাকবে কত, এর সহগুণক নিব, তাহলে এটা বাদ থাকবে এটা 1 0 -2 -3। আবার আসো 2 এর চিহ্ন কি মাইনাস, তাহলে সেক্ষেত্রে কি হবে, ও বাদ এ বাদ, তাহলে থাকলো কত 2 0 -1 -3। তারপরে 3 এর চিহ্ন ধনাত্মক, এটা বাদ, তাহলে থাকলো কি আমাদের 2 1 -1 -2, এটা। তাহলে এখন আমি লিখতে পারি কি, দুটোকে গুণ করা যাক, ক্রস গুণ হবে, -3 আর -0 হয়ে গেল। এটা -2 যেহেতু আছে, এটা কমন রাখতেই হয়, এটা গুণ করলে কত হবে, -6 -0। তারপরে কি হবে, এটা প্লাস, এটা হবে -4 +1। দেখো আমাদের থাকলো কি -3, এখানে -6 আছে, আর এখানে -2 আছে, তাহলে +12, আর এখানে দেখো মাইনাস আর প্লাস -4 সমান সমান কি থাকলো, 3 আর 4 7 হয়, তাহলে থাকবে আসলে 5। দেখছেন? কিন্তু আমরা যদি একবার এটাকে বিস্তার করতে চাইতাম, গুণগুলো একটু বড় হতো। তাহলে আমরা যখন কোনো নির্ণায়কের মান বা উৎপাদক নির্ণয় করতে চাইবো, তখন আমাদেরকে এটা অবশ্যই ভালো করে খেয়াল রাখতে হবে যে আমরা যেন এই রো অপারেশন বা কলাম অপারেশনটা করি, অর্থাৎ এই যোগ বিয়োগ যা দরকার হয় কলামের সঙ্গে কলামের বা রাশির সারির সঙ্গে সারি, এই কাজটা আমরা অবশ্যই করব। এরপর আসা যাক যে ক্রোমারের নিয়মটা। আমরা ক্রোমারের নিয়মটা একটু শিখব, তারপর শেষে গিয়ে আমরা একটু ক্রোমারের নিয়ম কিন্তু আমরা শুরুতে কিন্তু কিছুটা শিখেই ফেলেছি। কিন্তু তুমি খেয়াল করে দেখো, আমরা একটা সমীকরণ সমাধান করেছিলাম। কি সমীকরণ সমাধান করেছিলাম সেটা কি মনে আছে তোমার? দেখো এটা কিন্তু করেছিলাম, এই যে এই সমীকরণটা a1x + b1y = c1, a2x + b2y = c2। আমরা জানি দুটো যদি চলক থাকে তাহলে আমরা দুটো সমীকরণ দরকার হয় সমাধানের জন্য। আচ্ছা, তো তাই হয়, তাহলে এখন দেখো এটাকে আমরা লিখতেই পারি যে কি লেখা যেতে পারে, যে আমরা কিন্তু ওই যে দেখো লিখেছিলাম x/, কি লিখেছিলাম মনে আছে? এখানে কিন্তু পেয়েছিলাম c1 c2 b1 b2। ঠিক তেমনি ভাবে খেয়াল করে দেখো, শুরুতেই কিন্তু আমি এটা করেছি। তাহলে b1 এর ক্ষেত্রে পেয়েছিলাম কত, a1 c1 a2 c2 = পেয়েছিলাম 1 এর ক্ষেত্রে পেয়েছিলাম আমরা কত, a1 b1 a2 b2 দেশন পেয়েছি। তাহলে দেখো এই যে জিনিসগুলা, এই মানটা আমরা কিভাবে পেলাম? আমরা একটা জিনিস চিন্তা করব। কি চিন্তা করব জানো? যে এই পুরাটাকে নিয়ে একটা
এরই চিন্তা করব ম্যাট্রিক্সের মতো করে কিরকম A1 B1 C1 A2 B2 C2 এরকমভাবে চিন্তা করব। তাহলে কি হচ্ছে যখন আমি এক্স নির্ণয় করতে যাব তখন এ কে রিপ্লেস করে দেব এই জায়গাটাতে দিয়ে লিখে তৈরি করে ফেলবো। যখন আমি ওয়াই এর নিচে হর নির্ণয় করতে যাব তখন এ কে রিপ্লেস করব এটা দিয়ে। আর যখন ধ্রুবকটাতে যাব তখন এই দুটো থাকবে। তাহলে দেখো তুমি সহজ হয়ে গেল। এটাকে আমরা বলে থাকি ডিএক্স, এটাকে সাধারণত আমরা বলি ডি ওয়াই, আর এইটাকে আমরা বলি ডি। তাহলে দেখো তো কি দাঁড়াচ্ছে আমাদের এক্স ইকুয়াল টু কি হবে, এটা সমান সমান এটা লেখা যায়। তাহলে এটা সমান সমান যদি এটা লিখি, আচ্ছা দেখি তাহলে লিখে দেখ এক্স বাই ডিএক্স ইকুয়াল টু ওয়াই বাই ডি ওয়াই ইকুয়াল টু 1 বাই ডি। দিস গিভস কি করছে আমাদেরকে এক্স ইকুয়াল টু দিচ্ছে ডিএক্স ভাগ ডি, ওয়াই ইকুয়াল টু ডি ওয়াই ভাগ ডি। শর্ত আছে কিন্তু, শর্তটা কি ডি কিন্তু শূন্য হওয়া যাবে না। যদি শূন্য হয় তাহলে এই সমীকরণের কোনো ইউনিক সমাধান নাই বা আদৌ কোনো সমাধান নাই, কারণ আমরা কোনো সিদ্ধান্ত এই মুহূর্তে নিতে পারবো না আছে কি নাই, তাই না? তাহলে আমরা দেখলাম যে নির্ণায়কের আমাদের এটা কিন্তু আমাদেরকে খুব খেয়াল রাখতে হবে। এখন দেখো এটা যদি তৃতীয় পর্যায়ের হতো তাহলে আমরা কি লিখতাম, যদি আমরা ভেরিয়েবল আরো বেড়ে যেত, যেমন হতে পারতো a1x প্লাস b1y প্লাস c1z ইকুয়াল টু d1, a2x প্লাস b2y প্লাস c2z ইকুয়াল টু d2, a3x প্লাস b3y প্লাস c3z ইকুয়াল টু d3। তো এটা 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 যদি আমরা করে ফেলি তাহলে দেখো এটার ক্ষেত্রে কি হবে, আমাদের কিন্তু সহজ ওইভাবে চিন্তা করব। কি চিন্তা করব, প্রথমে হচ্ছে এক্স, এক্স এর নিচে কে কে থাকবে, যেহেতু এটা এক্স তাহলে এ থাকবে না, এর জায়গায় সি ডি গুলোকে রিপ্লেস করে দিব। তাহলে কি আসবে d1 d2 d3, তারপরে b1 b2 b3, তারপরে c1 c2 c3 হয়ে গেল আমাদের এটা। তারপরে দেখো ওয়াই এর ক্ষেত্রে কি করব, এই যে ওয়াই এখানে বি এর পরিবর্তে সব ডি চলে আসবে, তাহলে a1 d1 c1 a2 d2 c2 a3 d3 c3। দেখো এটা হয়ে গেল। ঠিক তেমনি ভাবে আমি যদি এখন বলি যে না এই দিকে চলে যাব আরো যাই, কিন্তু শর্ত কিন্তু একটা থাকবে। শর্তটা কি আমি বলছি জেড ভাগ, তাহলে জেডে যাওয়া তাহলে এই যে সি অন গুলো সি রিপ্লেস হয়ে যাবে ডি দিয়ে। তার মানে কি হলো a1 b1 d1 a2 b2 d2 a3 b3 d3 this one equal to 1 বাই আমরা লিখবো a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3 this one। শর্ত কিন্তু আছে, এটা ছিল আমাদের ডি, এটাকে নাম বলেছিলাম ডি। এটার মান কিন্তু কোনো ক্রমে শূন্য হওয়া যাবে না, শূন্য হলে এই সমীকরণের সমাধান নাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এইটাকে বলি আমরা যদি ডিএক্স বলি, এটাকে যদি ডিওয়াই বলি, এটাকে যদি ডিজেড বলি আর ওটাকে ডি বলি, তাহলে দেখো এক্স ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম ডিএক্স ভাগ ডি, ওয়াই পেয়ে গেলাম ডিওয়াই ভাগ ডি, আর জেড ইকুয়াল টু পেয়ে গেলাম ডিজেড ভাগ ডি। এই হলো আমাদের সমাধান। তাহলে এই যে মেথডটা আমরা নিয়ে আলোচনা করলাম, এই মেথডের আমাদের হাতে তো সময় অনেক কমে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে কি বন্ধ করে দিয়েছ? হ্যাঁ, তাহলে আমরা আমাদের হাতে সময় প্রায় শেষ হয়ে আসছে। আমরা কিছু উদাহরণ দিয়ে আমরা একটু কাজ করতে চাইছিলাম, তো সেই কাজগুলোর ক্ষেত্রে আমরা দিতে পারছি না। তো এখন সমাধান এগুলো নিয়ে আমরা আলোচনা হয়ে গেল। আমরা এখন দেখো এই সমীকরণটা সমাধান করতে পারতাম, তোমরা এখন কিন্তু খুব সহজে দেখো এই সমাধানটা কিন্তু করতে পারবে, কারণ জাস্ট এইটা তুমি দেখো a1 b1 c1 কে জাস্ট রিপ্লেস করো এই সংখ্যাগুলো দিয়ে, 2 1 - 2 d1 হচ্ছে 10 and so on, এবং এই সূত্রটা তুমি প্রয়োগ করো, দেখো তোমার সমাধান পেয়ে যাবে। আর তোমরা এমনি যেভাবে পারো বাই সাবস্টিটিউশন অর্থাৎ প্রতিস্থাপন পদ্ধতিতেও তুমি করতে পারো, সেটা তোমরা করেছো, সেটা আমরা দেখবো না এখানে। আচ্ছা, এখন এখানে আরেকটা জিনিস আমি একটু বলে শেষ করবো আজকের মতো।
আচ্ছা, তাহলে দেখো আমরা এখন আরেকটা ছোট্ট ভিন্ন টাইপের একটা প্রবলেম করে আজকে শেষ করব। আর নেক্সট ক্লাসে এইগুলো নিয়ে একটু এক্সারসাইজ হবে এবং সেগুলো নিয়ে তোমাদের কথা বলবে, এবং তার সঙ্গে নির্ণায়ক চলে আসবে নাকি ম্যাট্রিক্স চলে আসবে, কারণ সেখানে আমাদেরকে ম্যাট্রিক্সের কিছু প্রপার্টিজ আমরা এখান থেকে শিখে ফেলবো। তার ভিতরে কি দেখো, এখানে যেমন একটা আছে কি, যে আমাদের বলা হচ্ছে যে একটা দেখো এক্স ওয়াই জেড যদি অসমান হয়, তাহলে আমি বলছি যে এক্স, তারপরে কি আছে দেখো, এক্স স্কোয়ার প্লাস 1 এক্স কিউব, ওয়াই স্কোয়ার 1 প্লাস ওয়াই কিউব, জেড স্কোয়ার 1 প্লাস জেড কিউব ইকুয়াল টু 0। দেখো এটা কিন্তু খুব তুমি সহজে কাজ করতে পারো। ওই দেখো যোগ আছে, তাহলে আমরা বিস্তার করে নেব। কি করবো এটাকে, খুব সহজে আমরা এটা করে নিতে পারি। কি এটা সহজে, এটা যেহেতু ডান সাইড শূন্য আছে, তাহলে কিন্তু ইকুয়াল তো ব্যবহার করতে পারি না, বা করব। করলে কি হবে, এক্স স্কোয়ার 1, ওয়াই স্কোয়ার 1, জেড স্কোয়ার 1। দেখো প্লাস আমরা এখন লিখতে পারি এক্স স্কোয়ার এক্স কিউব, ওয়াই স্কোয়ার ওয়াই কিউব, জেড স্কোয়ার জেড কিউব। দেখো আমাদের বৈশিষ্ট্যগুলোর ভিতরে আছে কিন্তু প্রপার্টি আলোচনা করলাম। এখন এখান থেকে কি করতে পারি, দেখো এই রো থেকে, অর্থাৎ এই সারি থেকে এক্স কমন নিতে পারি, এই সারি থেকে ওয়াই কমন নিতে পারি, এই সারি থেকে জেড কমন নিতে পারি। যদি আমরা কমন নিই তাহলে এটা কি হয়ে যাবে, তাহলে আমাদের দেখো আমাদের থাকছে কত, যে আমরা একটু কাজ করি, দেখো এটার সঙ্গে এটা জায়গা চেঞ্জ করি, তাহলে কি হবে, একটা মাইনাস, আবার তার সঙ্গে আবার এটা চেঞ্জ করি, তাহলে আরেকটা মাইনাস, দুবার যদি মাইনাস আসে তাহলে কি হলো, প্লাস হয়ে গেল। তাহলে আমরা কিন্তু সহজেই লিখতে পারি 1 এক্স স্কোয়ার, 1 ওয়াই স্কোয়ার, 1 জেড স্কোয়ার। তার সঙ্গে আমি এখানে দেখো, আমি এই সারি থেকে এক্স কমন নিতে পারি, এই সারি থেকে এক্স, এই সারি থেকে ওয়াই, এই সারি থেকে জেড কমন নিতে পারি। তাহলে কি আসবে, এক্স ওয়াই জেড নিয়ে নিলাম। তাহলে কি থাকলো, 1 এক্স স্কোয়ার, 1 ওয়াই স্কোয়ার, 1 জেড স্কোয়ার ইকুয়াল টু 0। দেখো এটা আর এটা এক হয়ে গেছে। তাহলে দুটো উৎপাদক যেহেতু পেয়ে গেছি, তাহলে আমি খুব সুন্দরভাবে লিখতে পারি, কি লিখতে পারি, বা 1 প্লাস এক্স ওয়াই জেড দিয়ে আমি লিখতে পারি এটা 1 এক্স স্কোয়ার, 1 ওয়াই স্কোয়ার, 1 জেড স্কোয়ার ইকুয়াল টু 0। তোমরা এখন দেখো রো অপারেশন করে, এটা থেকে এটা বিয়োগ করে, এটা থেকে এটা বিয়োগ করে, এগুলো করে দেখো, এগুলোকে শূন্য করতে পারে এবং তারপরে বিস্তার করো, দেখতে পাবে শর্ত কিন্তু একটা দেওয়া আছে প্রশ্নে, দেখবা যে এক্স ওয়াই জেড এরা হচ্ছে অসমান, কেউ কারো সমান নয়। যেহেতু কেউ কারো সমান নাই, তাহলে এইটুকু তুমি যদি বিস্তার করো, তাহলে এখান থেকে তুমি পাবে কি, এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড মাইনাস এক্স পাবে। আর তার সঙ্গে থাকবে হচ্ছে আমাদের 1 প্লাস এক্স ওয়াই জেড ইকুয়াল টু 0। এখন প্রশ্নতে যেহেতু বলা আছে যে এক্স ওয়াই জেড শূন্য সমান নয়, এরা সবাই অসমান, তাহলে এরা তো শূন্য হতে পারে না, কারণ যে কেউ শূন্য হলে তো সমান হয়ে যাবে। তাহলে এরা শূন্য নয়, তাহলে আমাদের কি হবে, এক্স ওয়াই জেড ইকুয়াল টু 0। এবং এখানে লিখবো এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড মাইনাস এক্স নট ইকুয়াল 0। তাহলে এটা তোমরা দেখো, আমি একটু আগে যে রো অপারেশন বা কলাম অপারেশন দেখালাম, সেই কাজগুলো করবে এবং দেখতে পাবে এটাকে তুমি সহজেই সমাধান করতে পারবে। তো আমরা আজকে যেহেতু আমাদের নির্ধারিত সময় শেষ হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে তোমাদের জন্য আমরা একটু কিছু রেখেছি, সহায়ক বই হিসাবে তোমরা এগুলোকে ব্যবহার করতে পারো। যেমন উচ্চতর গণিত রূপন্তি প্রকাশনী এবং উচ্চতর গণিত মোহাম্মদ নজরুল ইসলাম এবং কেতাবউদ্দিনের, এই বইগুলো তোমরা ব্যবহার করতে পারো। এছাড়া বাজারে আরো অনেক বই আছে, তোমরা সব বইগুলোই দেখতে পারো, সব বইই ভালো। হ্যাঁ, তবে তোমাদেরকে বই পড়তে হবে এবং বই পড়লে আজকের ক্লাসটা তোমরা সহজেই আয়ত্তে আনতে পারবে। তো সবাই ভালো থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।